নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর উল্লাসে বিশ্ব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এই ভিডিওতে দক্ষিণেশ্বর মন্দির সম্বন্ধে কিছু তথ্য আপনাদের দেব। কিভাবে আপনারা মন্দিরে যাবেন, মন্দিরের কিছু নিয়মাবলী সম্পূর্ণ এই ভিডিওটাতে আপনারা দেখতে পাবেন। তার জন্য আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, এখন আছি শিয়ালদা স্টেশনে। আজ এখান থেকেই আমরা যাত্রা শুরু করব। যদি আপনারা শিয়ালদা থেকে যেতে চান তাহলে শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ধরে আপনারা দক্ষিণেশ্বর স্টেশনে পৌঁছে যাবেন। এছাড়া আপনারা বাসে করেও যেতে পারেন, অথবা যদি আপনারা হাওড়া থেকে যেতে চান তাহলে হাওড়া থেকে বালি স্টেশনে পৌঁছে সেখান থেকে অটো, হেঁটে বা বাসে আপনারা দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছতে পারেন। শিয়ালদা স্টেশন প্রসারিত করার জন্য ও ট্রেনের কামরা সংখ্যা বৃদ্ধির জন্য ট্রেনের বেশ কিছুদিন গোলযোগ চলছিল। তারপরেই আবার নির্ধারিত টাইম অনুযায়ী যখন ট্রেন চলা শুরু করলো তখন ভাবলাম একবার দক্ষিণেশ্বর থেকে ঘুরে আসা যাক। শিয়ালদা স্টেশনে পৌঁছে দেখলাম যে জায়েন্ট স্ক্রিনে ট্রেনের টাইমিং দেখানো হয় সেটাতে সমস্যা দেখা দিয়েছে, তাই ট্রেনটা কখন আসবে বুঝতেই পারছিলাম না। তারপর দেখলাম 6 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে। যারা বেশি ভিড় পছন্দ করেন না তাদেরকে বলবো যে ছুটির দিন অমাবস্যা বা শনি রবিবার দক্ষিণেশ্বরে না যেতে, কারণ ওই দিনগুলোতে দক্ষিণেশ্বর মন্দিরে প্রচণ্ড ভিড় হয় এবং প্রচুর ভক্তদের সমাগম ঘটে থাকে। শিয়ালদা থেকে ডানকুনির ট্রেনের লিস্টটা দিয়ে দিলাম। প্ল্যাটফর্মে যখন এই ট্রেনটা ঢুকছে দেখলাম তখন মনে করলাম যে বোধহয় ভুল প্ল্যাটফর্মে চলে এসেছি, কিন্তু না, এই যে দূরপাল্লার ট্রেনটা লোকাল ট্রেন হিসাবেই এখন ডানকুনি স্টেশনে যাবে। তবে যেহেতু লোকাল ট্রেন তাই টয়লেটগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে। ট্রেনে বসে মনে হলো বেশ দূরে কোথাও ঘুরতে যাচ্ছি, মনটাও বেশ ভালো হয়ে গেল আর জার্নিটা খুব সুন্দর হবে আশা করছি। শিয়ালদা থেকে দক্ষিণেশ্বর কিন্তু মাত্র 5টা স্টেশন। ট্রেনটি নির্দিষ্ট সময়ে ছেড়ে দিল। দমদম স্টেশন পেরিয়ে আর বরাহনগরের ঠিক আগে এই যে আবর্জনা স্তূপটা দেখা যায়, এটা দেখে মনে হয় যেন কোনো পাহাড়। এত আবর্জনা, শহরের এত নোংরা সব এখানে জমা হয়ে থাকে। বন্ধুরা, এই বরাহনগর স্টেশন চলে এসেছি। স্টেশনটা কি সরু একদম, তবে এই স্টেশনের পরেই হচ্ছে দক্ষিণেশ্বর। বন্ধুরা, এই দক্ষিণেশ্বর স্টেশন চলে এসছে আর আমি ট্রেন থেকে নামলাম। আর এই স্টেশন থেকে নেমে সামনের দিকে হেঁটে গেলেই আপনারা দেখতে পাবেন রানী রাসমণি স্কাই ওয়াক। আর এই রানী রাসমণি স্কাই ওয়াক থেকে আপনারা হাঁটতে হাঁটতে পৌঁছে যাবেন একদম দক্ষিণেশ্বর মন্দিরের সিংহদুয়ারের সামনে। আজকে যেহেতু রবিবার তাই প্রচুর ভক্তদের সমাগম ঘটবে, প্রচুর ভিড় হবে। স্টেশন থেকে নেমে যে পথটা দেখতে পাচ্ছি এই পথ ধরে গেলেই সামনে দেখব স্কাই ওয়াকের পথটা। এই স্কাই ওয়াকটা হওয়ার ফলে মানুষের মন্দিরে যাওয়ার জন্য খুবই সুবিধা হয়েছে। স্কাই ওয়াকে ওঠার আগে ডান দিকে যে দেখতে পাচ্ছেন এই মন্দিরের আদলে তৈরি, এটা হচ্ছে স্টেশনের টিকিট কাউন্টার ও পাশে হচ্ছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। আচ্ছা, জানেন কি দক্ষিণেশ্বর মন্দির কিভাবে তৈরি হলো? কেই বা স্থাপিত করলো এই মন্দির? চলুন জেনে নিই কীভাবে দক্ষিণেশ্বর মন্দির স্থাপিত হয়। জানবাজারের জমিদারিনী ছিলেন রানী রাসমণি। তিনি ঠিক করলেন কাশী যাবেন, তাই আত্মীয় স্বজন ও সমস্ত দাস দাসীদের নিয়ে তৈরি হয়ে গেলেন।
আর ঠিক যাওয়ার পূর্ব রাতে স্বপ্নাদেশে মা কালী বলেন যে কাশী যাওয়ার দরকার নেই, ঠিক এই গঙ্গার ধারে আমার মন্দির নির্মাণ করে সেখানেই আমাকে স্থাপিত করো। রানী রাসমণি এক ইংরেজ সাহেবের কাছে থেকে এই 20 একর জায়গা কিনে নেন মন্দির করবেন বলে। মন্দিরের কাজ শুরু হয় 1847 সালে, আর মন্দিরটি সম্পূর্ণ নির্মাণ হয় 1855 সালে। আর 1855 সালের পুণ্যস্নানের দিনেই এই মায়ের প্রতিস্থাপন হয়। এই স্কাইওয়াক দিয়ে যখন আপনারা হেঁটে যাবেন, তখন এই স্কাইওয়াকের উপরেই আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকম দোকান ও পূজার ডালার দোকানও এখানে আছে। এখান থেকেও আপনারা পুজো নিতে পারেন, তবে আমি আপনাদেরকে বলবো যে আপনারা মন্দিরের ভিতরে থেকেই আপনারা পুজোর জন্য সামগ্রী নিন। স্কাইওয়াক ধরে কিছুক্ষণ হাঁটার পরে আপনারা সামনে দেখতে পাবেন যে ঠিক সিংহদুয়ারের সামনে নামার পথটি। তবে এখানে একটা বেশ চমকপ্রদ ব্যাপার আছে। এখানে সাধারণ সিঁড়ির পরিবর্তে এসকেলেটর ব্যবহার করা হয়েছে। যারা নতুন তারা এই এসকেলেটরে একটু দেখেই নামবেন। এসকেলেটর থেকে নেমেই আপনারা দেখতে পাবেন এই প্রকাণ্ড সিংহদুয়ারটি, আর এই পথ দিয়েই আপনারা এগিয়ে যাবেন মন্দিরের দিকে। দক্ষিণেশ্বরের কালীমাতার মন্দিরটি হুগলি নদীর একদম পূর্ব দিকেই অবস্থিত, আর এই মন্দিরটি 100 ফুট লম্বা। রানী রাসমণি যখন এই মন্দিরটি তৈরি করলেন, তখন ব্রাহ্মণদের মধ্যে পূজা করা নিয়ে একটা সমস্যার সৃষ্টি হলো। তখন তিনি কি করলেন, তিনি হুগলির কামারপুকুর থেকে রামকুমার চট্টোপাধ্যায়কে নিয়ে এলেন পূজার জন্য। রামকুমার চট্টোপাধ্যায় তার ভাইকে আবার 1-2 বছরের মধ্যে নিয়ে আসেন। তিনি হলেন গদাধর, গদাই বা আমাদের পরমহংস রামকৃষ্ণদেব। আজ যেহেতু রবিবার, তাই প্রচুর পুণ্যার্থীর ভিড় হয়েছে। এবার বলে দিই মন্দিরের টাইমিং। মন্দির 6টার সময় সকালবেলা খোলা হয়, আর 12:30 পর্যন্ত পূজা হয়। তারপর আবার দুপুরে 3টের সময় খোলা হয় এবং রাত্রিবেলা 8টা বা 8:30 পর্যন্ত বন্ধ হয়ে যায়। আর এই মন্দিরে সন্ধ্যা আরতিতেও কিন্তু প্রচুর ভক্তের আগমন হয়। 165 বছর ধরে মা জগদীশ্বরী ভবতারিণী এখানে আছেন। এবার বলে দিই ভোগ প্রসাদ পেতে হলে আপনারা কি করবেন। ভোগ প্রসাদ পেতে হলে সকালবেলা 9টার সময় কুপন কাটতে হয়। ঠিক 9টা থেকেই কুপন দেওয়া হয়, আর প্রতিদিন 200টা কুপন দেওয়া হয়, আর শনিবার আর রবিবার 300টা কুপন দেওয়া হয়। আর প্রসাদ বিতরণ হয় দুপুরবেলা 1টার সময় থেকে। আপনারা যারা মন্দিরে আসবেন মন্দিরে পুজো দেওয়ার জন্য, এই ঠিক মন্দিরের সামনে এই ডালা অর্কিড থেকে পুজোর সামগ্রী নিয়ে পূজা দিতে পারেন। এখানের যে কোনো কাউন্টার থেকে আপনারা পূজার সামগ্রী পেয়ে যাবেন। আর এই ডালা অর্কিড অতিক্রম করলেই এরপরে আপনারা দেখতে পারবেন পণ্যবীথিকা। বিভিন্ন রকম জিনিসপত্র ও এখানে পাওয়া যায়। এখানে আপনারা দেখতে পাবেন শঙ্খের বিভিন্ন জিনিস, এছাড়া পিতলেরও বিভিন্ন রকম মূর্তি, মা কালীর, রামপ্রসাদ ও মা শারদামণির বিভিন্ন রকম ছবি। এখানে ছোট ছোট খাওয়ার দোকানও আছে, ফুচকা, পাপড়ি চাট, আইসক্রিম। দক্ষিণেশ্বর এলে অবশ্যই কিছু কিনে নিয়ে যাবেন স্মৃতি হিসাবে। চলুন একটু ঘুরে দেখি সমস্ত জায়গাটা।
এটি হলো পদ্ম পুকুর। এগুলো পদ্ম না শাপলা বুঝতে পারলাম না, তবে এই পুকুরে প্রচুর মাছ খেলা করতে দেখলাম এবং ভক্তরা এখানে তাদেরকে খাবার দিচ্ছে ও মাছগুলো খুব আনন্দ সহকারে খাচ্ছে দেখলাম। সো বন্ধুরা, পুজো দেওয়া কিন্তু আমার কমপ্লিট। মন্দিরের মধ্যে কিন্তু মোবাইল বা ক্যামেরা নিয়ে প্রবেশ একদমই নিষিদ্ধ। এটি রানী রাসমণির স্মৃতি হিসেবে এই মন্দিরটি বানানো হয়েছে। এই মন্দিরের পাশ থেকে চলুন এবার গঙ্গার ঘাটের দিকে যাওয়া যাক। আপনারা এখানে এসে দুটি ঘাট দেখতে পাবেন। দুটি ঘাটে প্রচুর পুণ্যার্থীরা স্নান করেন এবং মায়ের কাছে পূজা দেন। এই যে মন্দিরগুলো দেখতে পাচ্ছেন, এগুলি নবরত্ন মন্দিরের সামনেই একদম অবস্থিত 12টি শিব মন্দির, সবকটি একই রকম দেখতে। চলুন এবার গঙ্গার ঘাটটা আপনারা দেখে নিন। গঙ্গার ঘাট থেকে বালি ব্রিজটা আপনারা ভালোভাবেই দেখতে পাবেন। যদি হাওড়া স্টেশন থেকে আসেন তাহলে বালি স্টেশনে নেমে আপনারা এই ব্রিজ থেকে আসতে পারেন। প্রায় দুপুর 2টো বাজে আর মন্দিরের মেন গেট বন্ধ হয়ে গেছে। মন্দিরের সিংহদুয়ার থেকে ঢুকেই ডান দিকে আপনারা দেখতে পাবেন ভোজনালয় বা ফুড প্লাজা। এখানে আগে কচুরি দোকান কিছু ছিল মন্দিরের সামনে, সেগুলো এখন এই ফুড প্লাজার মধ্যেই করে দেওয়া হয়েছে। এখানে কখনো খেয়ে দেখিনি, তবে শুনেছি এর মধ্যে কচুরি 4টে বা 5টা কচুরি দেয় এবং 50 টাকা করে দাম, সঙ্গে থাকে আলুর তরকারি। যদি আপনারা গাড়ি নিয়ে আসেন তাহলে মন্দিরের সিংহদুয়ার থেকে ঢুকে বাঁদিকে আপনারা পার্কিং পেয়ে যাবেন। এছাড়াও ডান দিকেও পার্কিং আছে। এই পার্কিংয়ের পাশ দিয়েই মন্দিরে পুজো দেওয়ার লম্বা লাইন পড়ে। যেহেতু এখন মেন গেট বন্ধ হয়ে গেছে, তাই আমরা এক সাইড থেকে ঢুকে মন্দিরের এই যে পুকুরের পাশ থেকে একটু ভিডিও করে নিলাম। এখান থেকে মন্দিরটা দেখতে কি অসাধারণ সুন্দর লাগছে। সামনে থেকে না দেখলে আপনারা বুঝতেও পারবেন না। মন্দিরের ছায়াটা এসে পুকুরের জলে পড়েছে আর জলে ঢেউ খেলছে, কি অসাধারণ না এই দৃশ্য। এখান থেকে সুন্দর সুন্দর কিছু ভিডিও ফটো তোলা হয়ে গেছে আর পেটের মধ্যে একদম ইঁদুর দৌড়াচ্ছে খিদেতে। চলুন মন্দিরের বাইরে গিয়ে কিছু খেয়ে নেওয়া যাক। মন্দিরের বাইরে একটা হোটেল থেকে এই খাবারগুলো অর্ডার করেছি। সবজিগুলো পুরো কাঁচা কাঁচা। যাই হোক, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই কমেন্ট করে জানান।